1986 সালের 25 ফেব্রুয়ারি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। রাজপথে তখন লাখো মানুষের উত্তাল জনসমুদ্র। দীর্ঘ প্রায় 2 দশকের স্বৈরশাসনের অবসান ঘটাতে সাধারণ মানুষ প্রেসিডেন্ট প্যালেস মালাকানাংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্বৈরশাসক ফার্নিন্দাস মার্কোস এবং তার স্ত্রী ইমেলদা মার্কোস যুক্তরাষ্ট্রের সহায়তায় হেলিকপ্টারে করে দেশ ছেড়ে হাওয়াইতে পালিয়ে যান। এরপর নতুন সরকার ও সাধারণ মানুষ যখন প্রাসাদে প্রবেশ করে তখন তারা দেখতে পায় চোখ ধাঁধানো বিলাসিতা, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য। তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। অভিযোগ ছিল দীর্ঘ 2 দশকের শাসনামলে মার্কোস পরিবার রাষ্ট্রীয় সম্পদ থেকে প্রায় 5 থেকে 10 বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে, কিন্তু এত বিপুল অর্থ গেল কোথায়? তদন্তের সূত্র ধরে আন্তর্জাতিক অনুসন্ধানকারীরা পৌঁছে যায় ইউরোপের ছোট্ট পাহাড়ি দেশ সুইজারল্যান্ডে। জানা যায় মার্কোস পরিবার বিভিন্ন ছদ্মনাম ও গোপন আর্থিক কাঠামোর মাধ্যমে সুইস ব্যাংকে বিপুল অর্থ জমা রেখেছিল, আর এখান থেকেই সামনে আসে এক দীর্ঘ ইতিহাস। কিভাবে সুইজারল্যান্ড বিশ্বের ধনী, ক্ষমতাবান এবং কখনো কখনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সম্পত্তির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়ে উঠল। ইউরোপের মাঝখানে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং অস্ট্রিয়ার মতো শক্তিশালী দেশগুলোর মাঝখানে অবস্থিত সুইজারল্যান্ড। দেশটির দুর্গম আল্পস পর্বতমালা একসময় তাকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত করেছিল। তবে শুধু পাহাড়ি নয়, সুইজারল্যান্ডের দীর্ঘস্থায়ী নিরাপত্তার পেছনে বড় ভূমিকা ছিল তার চিরস্থায়ী নিরপেক্ষতার নীতি। 1515 সালের মারিগগানোর যুদ্ধে পরাজয়ের পর সুইসরা ইউরোপের সংঘাত থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নেয়। পরে 1815 সালের কংগ্রেস অব ভিয়েনায় ইউরোপীয় শক্তিগুলো সুইজারল্যান্ডের স্থায়ী নিরপেক্ষতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ফলে ইউরোপের বড় বড় যুদ্ধের সময়ও সুইজারল্যান্ড তুলনামূলক নিরাপদ থাকে। এই নিরাপত্তাই ধীরে ধীরে ইউরোপের রাজপরিবার, ব্যবসায়ী এবং অভিজাতদের অর্থ আকৃষ্ট করতে শুরু করে। তবে সুইস ব্যাংকিংয়ের আসল শক্তি ছিল শুধু নিরাপত্তা নয়, গোপনীয়তা। এর শিকড় অনেক পুরনো। 1713 সালে জেনেভায় ব্যাংকারদের গ্রাহকদের আর্থিক তথ্য গোপন রাখার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে ওঠে। এর পেছনে ছিল ইউরোপের ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্ব। ফরাসি রাজারা জেনেভার প্রোটেস্ট্যান্ট ব্যাংকারদের কাছ থেকে ঋণ নিলেও সেই সম্পর্ক প্রকাশ্যে আসুক তা তারা চাইতেন না। ব্যাংকাররা চাইতেন না তাদের গ্রাহকের আর্থিক তথ্য প্রকাশ পাক। এই গোপনীয়তা 1934 সালে আরও শক্ত আইনি কাঠামো পায়। সুইস ব্যাংকিং আইনের 47 নম্বর ধারায় গ্রাহকের ব্যাংকিং তথ্য প্রকাশকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সেই সময় নাৎসি জার্মানি নির্যাতন থেকে বাঁচতে অনেক ইহুদি তাদের সম্পদ সুইজারল্যান্ডে সরিয়ে নিতে চেয়েছিলেন। একই সময় নাৎসি সরকার সুইস ব্যাংক থেকে জার্মান নাগরিকদের তথ্য বের করার চেষ্টা করছিল। সুইজারল্যান্ডের ব্যাংকিং গোপনীয়তার আইন তাদের সেই তথ্য পাওয়ার পথ কঠিন করে দেয়, কিন্তু এই আইনের একটি অন্ধকার দিকও ছিল। একই গোপনীয়তার সুবিধা পরবর্তীতে স্বৈরশাসক, কর ফাঁকিদাতা এবং বিভিন্ন অবৈধ অর্থের মালিকরাও নিতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ডের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়। নাৎসি জার্মানির দখল করা ইউরোপীয় দেশগুলোর স্বর্ণের একটি অংশ সুইস ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লেনদেন হয়েছিল। যুদ্ধ শেষে আবার বহু হলোকাস্ট নিহতের সুইস ব্যাংক অ্যাকাউন্টের অর্থ নিয়ে প্রশ্ন ওঠে। উত্তরাধিকারীরা তাদের স্বজনদের সম্পদ দাবি করতে গিয়ে নানা জটিলতার মুখে পড়েন। দীর্ঘ আন্তর্জাতিক চাপের পর 1990-এর দশকের শেষ দিকে সুইস ব্যাংকগুলো হলোকাস্ট নিহতদের পরিবারকে প্রায় 1.25 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার বন্দোবস্ত করে। ফলে সুইস ব্যাংকের নিরপেক্ষতা ও গোপনীয়তার আড়ালে থাকা নৈতিক বিতর্ক আন্তর্জাতিকভাবে আরও স্পষ্ট হয়ে ওঠে। তাহলে সুইস ব্যাংকের বিখ্যাত নাম্বারড অ্যাকাউন্ট আসলে কি? প্রচলিত ধারণা হলো কোনো ব্যক্তি চাইলে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সেখানে কোটি কোটি টাকা জমা রাখতে পারেন। বাস্তবে বিষয়টি এতটাও সহজ নয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের পরিচয় যাচাই এবং অর্থের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের বাধ্যবাধকতা রয়েছে। তবে অতীতে নাম্বারড অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের নামের পরিবর্তে একটি কোড বা নম্বর ব্যবহারের ব্যবস্থা ছিল, যা গোপনীয়তার ধারণাকে আরও শক্তিশালী করেছিল।
সালের দিকে এই ব্যবস্থার বিরুদ্ধে বড় আঘাত আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। মার্কিন তদন্তকারীরা অভিযোগ করেন, সুইস ব্যাংক ইউবিএস এর মাধ্যমে বহু মার্কিন নাগরিক কর ফাঁকি দেওয়ার সুযোগ পেয়েছিলেন। মার্কিন বাজার ও ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর ঝুঁকির মুখে ইউবিএস শেষ পর্যন্ত সমঝোতায় যায়। 2009 সালে ব্যাংকটি যুক্তরাষ্ট্রকে $780 মিলিয়ন জরিমানা দেয় এবং হাজার হাজার মার্কিন গ্রাহকের গোপন অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য হস্তান্তরের প্রক্রিয়ায় যায়। এই ঘটনায় সুইস ব্যাংকিং গোপনীয়তার পুরনো কাঠামো বড় ধাক্কা দেয়। এরপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে থাকে। ইউরোপীয় ইউনিয়ন, G20 এবং ওইসিডির চাপের মধ্যে সুইজারল্যান্ড ধীরে ধীরে ব্যাংকিং স্বচ্ছতার দিকে এগিয়ে যায়। 2018 সাল থেকে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা CRS এর আওতায় বিভিন্ন দেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আর্থিক তথ্য বিনিময়ের ব্যবস্থা কার্যকর হয়। অর্থাৎ আগের মতো শুধু গোপনীয়তার দেয়ালের আড়ালে বিদেশি নাগরিকদের অর্থ রাখা আগের তুলনায় অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এখানে গল্প শেষ নয়, কারণ অর্থ লুকানোর কৌশলও সময়ের সঙ্গে বদলেছে। জেনেভা ফ্রি পোর্টের মতো শুল্কমুক্ত গুদাম ব্যবস্থায় নগদ অর্থের বদলে মূল্যবান শিল্পকর্ম, স্বর্ণ, হীরা, প্রাচীন নিদর্শন সহ বিভিন্ন ফিজিক্যাল অ্যাসেট সংরক্ষণের বিষয়টি আলোচনায় এসেছে। ফলে পুরনো সুইস ব্যাংকের গোপন অ্যাকাউন্টের ধারণা দুর্বল হলেও সম্পদ গোপন বা জটিল মালিকানা কাঠামোর মাধ্যমে সম্পদ পরিচালনার ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। শেষ পর্যন্ত সুইস ব্যাংকের ইতিহাস শুধু ব্যাংকের ইতিহাস নয়, এটি নিরাপত্তা, নিরপেক্ষতা, গোপনীয়তা, আন্তর্জাতিক রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতির এক দীর্ঘ গল্প। একসময় যে গোপনীয়তা সুইজারল্যান্ডকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে পরিণত করেছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেই গোপনীয়তার অনেকটাই ভেঙেছে। কিন্তু পৃথিবীতে যতদিন অর্থ, ক্ষমতা এবং দুর্নীতির অস্তিত্ব থাকবে, ততদিন অবৈধ সম্পদ লুকানোর নতুন নতুন পথ খোঁজার চেষ্টাও চলবে। আর ঠিক সেই কারণেই সুইস ব্যাংক ও জেনেভা ফ্রি পোর্টের গল্প আজও বিশ্বজুড়ে মানুষের কৌতূহলের অন্যতম বড় বিষয়।